হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য দেখো পরিবেশের যেটা 18 নম্বর স্কুল দেওয়া হয়েছে পাঁশকুড়া বিবি হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। দেখো আমাদের একের দাগের প্রথম প্রশ্ন, টারবাইন কি? এটার আনসার তোমরা টেক্সট বুকের মধ্যে 135 পাতায় দেখো দেওয়া হয়েছে। লিখবে, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন বা এটাকে টারবাইন বলে। এরপরে অপ্রচলিত শক্তি কাকে বলে? অপ্রচলিত শক্তির সংজ্ঞায় লিখবে, দেখো শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি। মানে এগুলো বহুকাল ধরে, মানে যুগ যুগ ধরে যে প্রচলিত সেরকমও নয়, আবার বর্তমান সময়ে খুব কম পরিমাণে ব্যবহৃত হয়। যেমন জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে প্রচলিত। কিন্তু সৌরশক্তি, বায়ু শক্তি এটা সব জায়গায় প্রচলিত নয় বা বহু বছর ধরে 100-200 বা তার থেকে বেশি বছর ধরে ব্যবহার হচ্ছে, এটাও কিন্তু নয়। তাহলে যেগুলোর ব্যবহারটা সীমিত, খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয় এবং তার ব্যবহার সম্পর্কে মানুষ সচেতন নয়, তাদের বলা হয় অপ্রচলিত শক্তি। এরপরে দেখো পানসি কি? এটা রায়মার্টিন থেকেও লিখতে পারো বা টেক্সট বুকের মধ্যে 140 পাতায় দেওয়া হয়েছে। লিখবে যে পানসি হলো ডিঙি নৌকার মতোই, তবে আরো লম্বাটে, হালকা, পাল খাটানো, আর তাতে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে। পরের প্রশ্ন, মরা কোটাল কাকে বলে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। তাহলে চাঁদ, পৃথিবী এবং সূর্য এক সমকোণে, পুরো একই সরলরেখায় নয়, সমকোণে অবস্থান করছে, 90 ডিগ্রি কোণে অবস্থান করছে এবং এভাবে অবস্থানের ফলে কম প্রাবল্য, মানে অত প্রাবল্য হয় না, অতটা জোয়ারের জল ফুলে ওঠে না, কম মাত্রার হয়, সেই জোয়ারকে আমরা বলবো মরা কোটাল। পরের প্রশ্ন, স্টিম ইঞ্জিন কি? লিখবে, বাষ্পচালিত ইঞ্জিনকে স্টিম ইঞ্জিন বলা হয়। আইলা কি? আইলা হলো এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়। সুনামি কি? সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। পরিবেশ বান্ধব দুটি পরিবহনের নাম লেখো। লিখবে সাইকেল, আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক ট্রেন। জোয়ার কি? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। শুধু জোয়ারের কথা বলেছে, জোয়ারটাই লিখবে, ভাটার কথাটা লেখা দরকার নেই। নেক্সট, ধূমকেতু কি? লিখবে, ধূম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। মানস বাওয়ার রিক্সা ব্যবহার শুরু হয় 1900 সালে। এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে প্যাপিরাস থেকে। চীন দেশে প্রথম কাগজ তৈরি করা হয়। টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে সৌর বিদ্যুৎ, এটা একটা অপ্রচলিত শক্তির উদাহরণ। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। গৌণ জোয়ার মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর হয়, বা গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। শিশুদের লেখাপড়া করার অধিকার 14 বছর অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত। সুমেকার ও লেভি একজন কি? ইনি হচ্ছেন বিজ্ঞানী। এরপর 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। প্রথমে অ্যাসিড বৃষ্টির কাকে বলে? লিখবে যে বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি বলে। আর যেহেতু টিকা লেখো তাহলে সেক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির প্রভাবও লিখে দেবে, যে অ্যাসিড বৃষ্টি মানুষের ত্বকের রোগ, মানে এর ফলে মানুষের ত্বকে বা স্কিনের রোগ দেখা যায়। চুনাপাথর বা মার্বেল পাথর দিয়ে তৈরি বিভিন্ন সৌধ স্থাপত্যর উজ্জ্বলতা কমে যায়। স্টোন ক্যান্সার, মানে ওই সমস্ত পাথরের গায়ে ছিদ্র হয়ে যাবে, ফুটো হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, যেমন তাজমহলের ক্ষেত্রে হয়েছে। তাহলে এগুলোকে বলা হয় স্টোন ক্যান্সার। তাহলে এগুলো দেখা যায়। গাছের মধ্যে যদি অ্যাসিড বৃষ্টি হয়, গাছের পাতার উপর যখন পড়ে তখন গাছের পাতা কালো হয়ে যায় এবং অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, মানে বীজ থেকে নতুন চারা গাছ বের হওয়ার যে ঘটনা অঙ্কুরোদ্গম, সেটা ব্যাহত হয়।
মাটির উর্বরতা ক্ষমতা কমে যায়, পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। পরে দেখো টিকা লেখো, জীবাশ্ম জ্বালানি। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এবার এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এতটুকুই লিখবে। আর যদি পারো তাহলে কয়লা এবং পেট্রোলিয়ামের একটা করে ব্যবহার লিখে দেবে, যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। পেট্রোলিয়ামের বিভিন্ন উপজাত যৌগ, ডিজেল, পেট্রোল, এগুলো বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট, জলচক্র এ সম্পর্কে টিকা আমরা লিখব। জলচক্রটা আমরা অনেকবার পেয়েছি, এটা রায়মার্টিনের 257 পাতায় দেওয়া হয়েছে। এখানে এই যে ছকটা দেওয়া হয়েছে মানে শব্দচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এটাও তোমরা দেবে। জলচক্র মানে এই যে সূর্যের তাপে বিভিন্ন জায়গায় জল, পুকুর, নদী, সমুদ্র, হ্রদ, খাল, বিল, সমস্ত জায়গায় জল বা মানে জলটা বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে গিয়ে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। আবার মেঘ থেকে যখন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জলটা আবার নদী, পুকুরে, আবার সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে মানে আবার পাহাড়ের মাথায় যে বরফটা জমে আছে সেটা গলে যায়, সেটা বাষ্প হয়ে উপরে উঠে যায়। তাহলে এই যে জলটা কখনো দেখো মেঘে থাকছে, কখনো বৃষ্টি হিসাবে নিচে পড়ছে, কখনো বরফ হিসাবে পাহাড়ের মাথায় থাকছে। তাহলে এরকম ভাবে আকাশ এবং পৃথিবীর মধ্যে ক্রমাগত জলটা ঘুরে চলেছে। এই যে চক্র সেটাকে বলা হয় জলচক্র। এরপরে দিয়েছে আমাদের সেফ ড্রাইভ আর সেভ লাইফ। লিখবে সেফ ড্রাইভ ও সেভ লাইফ হলো সরকার কর্তৃক গৃহীত একটি ব্যবস্থাপনা যার মাধ্যমে রাস্তায় সংঘটিত বিভিন্ন দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করা হয়। এখানে বেশ কিছু নির্দেশিকা আছে। নির্দেশিকাগুলি হলো, লিখবে যে লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, এটা লিখবে। নেক্সট, 4 চাকা গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করা, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা, প্রয়োজন মতো ইন্ডিকেটর আলো ব্যবহার করা, কোনো গাড়ির সঙ্গে রেসারেসি না করা, বাম দিক থেকে ওভারটেক না করা, গতি নিয়ন্ত্রণে রাখা, ড্রাইভিং করার সময় বা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা, ধূমপানরত বা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, আর অন্যমনস্ক হয়ে গাড়ি না চালিয়ে সদা সতর্ক হয়ে গাড়ি চালানো। লিখবে এই সমস্ত সতর্কতাগুলো অবলম্বন করলে রাস্তায় সংঘটিত বিভিন্ন দুর্ঘটনা এড়ানো যায়। তার জন্য জনগণের মধ্যে একটা স্লোগান প্রচলিত আছে, সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এবং এই সংক্রান্ত বিভিন্ন র্যালি অনেক সময় ছাত্রছাত্রী বা বিভিন্ন এনজিও সংস্থা তারা রাস্তায় র্যালি বের করে সতর্কতা প্রচার করেন। এরকম ভাবে লিখবে। এরপরে দেখো প্রচলিত শক্তি। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে। যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। এর সুবিধা লিখতে পারো যে প্রচলিত শক্তি উৎপাদনের প্রাথমিক ব্যয় মানে প্রথমে যে শুরুর যে খরচ সেটা কম, প্রচলিত শক্তির উৎপাদন ক্ষমতা অনেক বেশি। আর অসুবিধা হচ্ছে প্রাথমিক ব্যয় মানে প্রথমে ব্যয়টা কম হলেও উৎপাদন ব্যয় বেশি, মানে পরে আবার খরচটা বেশি হয়। এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ হয়, মানে কয়লা, পেট্রোলিয়াম এগুলো যখন পোড়ানো হয় তখন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় যেগুলো পরিবেশ দূষণ বা বায়ু দূষণ ঘটায়। আর এই শক্তিগুলি ব্যবহারের ফলে ফুরিয়ে যায়, মানে এই শক্তির ভান্ডারগুলো সীমিত, যত ব্যবহার করবে তত ফুরোতে থাকবে। তাহলে প্রচলিত শক্তি কাকে বলে লিখবে, সুবিধা অসুবিধা লিখবে, তাহলে হয়ে যাবে। এরপর আমরা 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, কয়লা খনি অঞ্চলে ধসের মোকাবিলা মানে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে লেখো। প্রথমে ধস নামার কারণটা দিলে, তারপরে কিভাবে মোকাবিলা করা যায় লিখবে যে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত মানে খালি না রেখে তাতে কি করতে হবে, বালি বা মাটিতে ভরাট করতে হবে। কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আর কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। যে কোনো একটা খনি থেকে এর বেশি কয়লা তোলা যাবে না, এরকম একটা মানে লিমিট রাখতে হবে, তাহলে ভূমি ধসের ওই যে সমস্যা সেটা মোকাবিলা করা যাবে। পরের প্রশ্ন, সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ হিসাবে বিবেচনা করা হয় কেন। সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ কারণ তারা সমাজে অন্যের কথা ভাবেন ও বোঝেন, কাউকে ছোট মনে করেন না, কাউকে ঘৃণা করেন না এবং পরিবেশেরও যত্ন করেন। এখানে দেখো 4 নম্বর দিয়েছে
এটার সঙ্গে তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো কিছুটা, যে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন, এবং সর্বোপরি বিভিন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। চারপাশে জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। তাহলে এটা লিখবে এবং এখানে 3টে পয়েন্ট লিখবে, তাহলে তোমাদের যেহেতু 4 নম্বর দিয়েছে ঠিকঠাক হবে এবং পুরো নম্বর তোমরা পাবে। এরপরে হড়পা বান কি? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ যখন প্রচুর বৃষ্টি হয় তখন নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হড়পা বান বলে। এর সাথে প্রশ্ন ছিল যে 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। প্রাকৃতিক দুর্যোগ তোমরা একটা লিখবে বন্যা, 2 নম্বর হচ্ছে ভূমিকম্প, এরপরে তোমরা লিখতে পারো 3 নম্বর হচ্ছে সুনামি লিখতে পারবে। আর আইলা ঝড় এটাও একটা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে 4টে লিখবে, কেমন? সুনামি, আইলা, বন্যা বললাম, আর ভূমিকম্প। সূর্যই সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। প্রথম কারণটা দেবে, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2 নম্বর, সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে। আবার আমরা জানি যে উদ্ভিদরা খাবার তৈরি করছে, তার মধ্যে সৌরশক্তি আবদ্ধ আছে। সেই খাবারটা যখন প্রাণীরা খাচ্ছে তখন ঘুরপথে প্রাণীরাও সৌরশক্তি পাচ্ছে। এবার যখন উদ্ভিদের মৃত্যু হচ্ছে বা প্রাণীর মৃত্যু হচ্ছে নিয়ে সেগুলো বহুকাল ধরে মাটিতে চাপা পড়ে মাটির তাপ, চাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় উদ্ভিদ থেকে কয়লা আর বিভিন্ন প্রাণী থেকে পেট্রোলিয়াম তৈরি হচ্ছে। তাহলে এই যে কয়লা পেট্রোলিয়ামের মধ্যে যে শক্তি নিহিত আছে, অন্তর্নিহিত আছে, সেই শক্তিরও মূল উৎস হচ্ছে ঘুরপথে সূর্য। সৌরশক্তির সাহায্যে বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। নেক্সট দেখো, শিশুদের অধিকারগুলি কি কি লেখো। 176 পাতায় শিশুদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে। বেঁচে থাকা, 2 নম্বর হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, অবৈতনিক বেতন ছাড়া এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ, 14 বছর পর্যন্ত বা 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার হচ্ছে অধিকার, এবং তাতে যদি বাধা দেওয়া হয় সেটা হচ্ছে বেআইনি। নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, নিজের যে মতামত সেটা প্রকাশ করা, এবং আলোচনার স্বাধীনতা, যে কোনো বিষয় নিয়ে মত প্রকাশ করা যেতে পারে বা নিজেদের মতামতগুলো বা আলোচনা করা যেতে পারে, সেই সম্পর্কে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। আর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা, কোনো শিশুকে যেন মারধর না করা হয় বা তাকে মানসিক পীড়ন বা অত্যাচার না করা হয়, এগুলো হচ্ছে শিশুদের কয়েকটি অধিকার। এটা পেজ নাম্বার 176। আর শেষ প্রশ্ন, কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয় লেখো। প্রথমে দেখো আনসারটা লিখবে যে কয়লার ধোঁয়ার সামনে গেলে চোখ নাক জ্বালা করে এবং শরীরে এক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়। এটা লেখার পরে তোমরা এখানে চলে যাবে, দেখো লিখবে যে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয়বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বন ডাইঅক্সাইডটা জলের সঙ্গে মিশে নিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা জলের সঙ্গে মিশে বা জলীয়বাষ্পের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। একই রকম ভাবে সালফার ডাইঅক্সাইডটা জলের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, তাহলে অ্যাসিড তৈরি করছে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়। তাহলে এরকম ভাবে তোমরা লিখবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নচিত্রা থেকে 18 নম্বর স্কুলের পরিবেশের সমস্ত প্রশ্নের আনসার গুলো দেখে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তার সাথে পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমাদের দেখা হয়নি, সেগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে। সেখানে ক্লাস 5 এর রাইমার্টিনের আমরা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। সেই প্লেলিস্টের মধ্যে প্রশ্নবিচিত্রার বিভিন্ন সাবজেক্টের 3য় পর্বের মূল্যায়নের তোমরা সমাধানগুলো পেয়ে যাবে। তোমরা অবশ্যই পুরনো ক্লাসগুলি সেখান থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।